একজন মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে কি করে কথা বলতে পারেন যে বিধায়ক সুদীপ রায় বর্মন যে তথ্য দিয়েছেন সেই তথ্য বা সেই পরিমাণের চাইতেও আরো অনেক অনেক বেশি অর্থরাশি মন্ত্রী বিকাশ দেববর্মার কাছে রয়েছে। এটা আমরা বলছি না, এটা মন্ত্রী বিকাশ দেববর্মা আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন। মন্ত্রীকে আজকে সাংবাদিক সম্মেলনে আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম। আমরা মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম যে আপনার বাড়িতে যে দেয়ালটি দেওয়া হয়েছে, যে বাউন্ডারি ওয়াল আপনার বাড়িতে ছিল, সেই বাউন্ডারি ওয়াল যেটা আপনার বাড়িতে ছিল বা দেওয়া হচ্ছে, সেই ওয়াল কি জনজাতি কল্যাণের টাকায় হয়েছে? মন্ত্রী কি বললেন? মন্ত্রী বললেন তিনি জানেন না। কারা জানেন? মন্ত্রী বললেন মন্ত্রীর দপ্তর জানে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, গতকালকে যখন আমরা দপ্তরকে জিজ্ঞাসা করলাম, তখন দপ্তর কি বলল? তখন দপ্তর বলল যে এই যে তথ্য বা যে তথ্যটা আমি দপ্তরকে দিয়েছিলাম যে জনজাতি কল্যাণের টাকায় মন্ত্রী কি দেওয়াল তুলেছেন, তখন দপ্তর বলল যার প্রশ্ন তাকে করুন। এবার যার প্রশ্ন তাকে যখন করলাম, তিনি কি বললেন? আপনারা দপ্তরকে জিজ্ঞাসা করুন। এবার একেবারে সাদা মনে যদি একটা প্রশ্ন হয়, সে প্রশ্নটা কি হবে? সে প্রশ্নটা হবে দপ্তর আর মন্ত্রীর মধ্যে যোগাযোগ রয়েছে তো? দপ্তর আর মন্ত্রীর মধ্যে সংযোগ আছে তো? নাকি জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং দপ্তরের মধ্যে বিশাল দূরত্ব তৈরি হয়ে গেছে, এবং যে দূরত্ব এতটা হয়েছে যে দপ্তরকে প্রশ্ন করলে বলছেন মন্ত্রীকে প্রশ্ন করুন, মন্ত্রীকে প্রশ্ন করলে বলছে মন্ত্রী দপ্তরকে প্রশ্ন করুন। মানে আসলে বলুন তো হচ্ছেটা কি? মানে এই মন্ত্রী বিকাশ দেববর্মা কি করতে চাইছেন? আমরা এবার এই সমস্ত কিছু ছাড়লাম। এবার মন্ত্রীর আজকে সাংবাদিক সম্মেলনে আমরা আসব। মন্ত্রী সাংবাদিক সম্মেলনে কি বললেন? মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে নিজের খতিয়ান তুলে ধরলেন। তিনি নাকি জমিদার। আরে বাপু, মানে এই জমিদার, আপনি জমিদার না আপনি বিত্তশালী না আপনি অন্য কিছু, সেটা পরের বিষয়। কিন্তু এই জমিদার মুখ্যমন্ত্রী, যেটা উনি বলছেন জমিদার মন্ত্রী, দুঃখিত, উনি বলছেন জমিদার উনি আগে থেকেই ছিলেন, উনি বিত্তশালী ছিলেন, ওনার বাবার প্রচুর টাকা, উনি আর দাদু উনাকে 200 কানি জায়গা দিয়ে গেছে। আমরা এই সমস্ত তথ্যগুলো আজকে তুলে ধরবো আপনাদের বলবো, বুঝিয়ে বলবো অন্তত যে যে জমিদারি তত্ত্বের কথা বলছেন না উনি আদতে কতটা ঢপ ছাড়লেন, কতটা ঢপ ছাড়লেন আপনাদের বলছি। মিথ্যে বললেন, মিথ্যে। কারণ মন্ত্রী বিকাশ দেববর্মাকে বিশ্বাস করা অন্তত বাপু আমার পক্ষে সম্ভব নয়। কেন বলুন তো? মন্ত্রী বিকাশ দেববর্মা সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার আগে এক কথা বললেন, সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর আরেক তথ্য দিলেন। তাই মন্ত্রী বিকাশ দেববর্মাকে বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। দুটো জিনিসই আপনাদের দেখাবো। কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মা আজকে কি বললেন আমি বলবো। একদিকে আমাদের বিকাশ দেববর্মার সেই সাংবাদিক সম্মেলনের ছবি দেখানোর জন্য মন্ত্রী বিকাশ দেববর্মা যে ওয়াল তৈরি করে, ধন্যবাদ। আর আপনারা জানেন ইতিমধ্যেই এ রাজ্যের মধ্যে প্রথম কোনো ইলেকট্রনিক্স মিডিয়া যদি মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতি প্রকাশ করে থাকে, সেটা হচ্ছে পাবলিক নাও। আজকে পাবলিক নাও খবর করার পর যখন গোটা রাজ্য হেলে দুলে বসে
যখন এই খবরটা জাতীয় সংবাদ মাধ্যমেও ছড়িয়ে পড়ে, তখন বাধ্য হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা সাংবাদিক সম্মেলন করলেন। কিন্তু সাংবাদিক সম্মেলনটাও এমন করলেন যে পুরোপুরি লেজে গোবরে হয়ে গেছেন। আমি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন কিনা যে মন্ত্রী বিকাশ দেববর্মা সাংবাদিক সম্মেলন করবেন। আমি জানি না মন্ত্রীর এই সাংবাদিক সম্মেলনের কথা রাজ্য সরকার কিংবা দপ্তর কিংবা মুখ্যমন্ত্রী জানেন কিনা। কারণ যেভাবে লেজে গোবরে হয়েছেন আজকে এই সাংবাদিক সম্মেলন করে এই মন্ত্রী মহোদয় আর বলার অপেক্ষা রাখছেন। আপনাদের বুঝতে হবে এই মন্ত্রীর কারনামা কতটা ঠপ মিথ্যে কথা বলতে পারলে একজন মন্ত্রী প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে এই ধরনের কথাগুলো বলছেন। মন্ত্রী বিকাশ দেববর্মা একটা নিজের স্ক্রিপ্ট করা একটা সাংবাদিক সম্মেলন করলেন, যেখানে তিনি নিজের বিত্তের কথা, অর্থাৎ কত পরিমাণ পয়সা ওনার কাছে আছে, কত পরিমাণ টাকা ওনার দাদু ওনার জন্য দিয়ে গেছেন, কত পরিমাণ ওনার বাড়ির নাকি সবাই চাকরি করে, সবাই মানে A to Z প্রত্যেকে নাকি চাকরি করে, উনি সেই তথ্যটাও দিয়েছেন। আমরা বলছি না, কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মা নিজে বলেছেন ওনার বাড়ির কে কে চাকরি করেন। ওনার জামাতা চাকরি করেন, বোন চাকরি করেন, বোনের জামাই চাকরি করেন, বোনের মেয়ে চাকরি করেন, ওনার বাবা চাকরি করেন, মা চাকরি করেন, শাশুড়ি চাকরি করেন, শ্বশুর চাকরি করেন, ওনার শ্বশুর নাকি জমিদার, ওনার শাশুড়ি নাকি জমিদার ঘরের বউ। তো সুতরাং একাধিক তথ্য তো দিয়েছেন, ব্যক্তিগত সম্পত্তি সমস্ত কিছু কথা আজকে মন্ত্রী বিকাশ দেববর্মা নিজের মুখে বলেছেন। উনি বলেছেন ওনার গোটা পরিবার কতটা রোজগার করেন। কিন্তু আপনারা বলুন তো, একজন মন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে ওনার বিরোধী দলের একজন বিধায়ক যে অভিযোগটা তুলেছেন সেটা নাকি ভুল। আর ভুলটা কিভাবে ভুলটা কিন্তু সেই ভুল নয়, ভুলটা হচ্ছে দুর্নীতির পরিমাণ যেটা বললেন, মানে আমি দুর্নীতি বলছি না, কোট আনকোট মন্ত্রীর কথায় বললেন যে সম্পত্তির পরিমাণ, অর্থাৎ সুদীপ রায় বর্মন যে সম্পত্তির কথা বলেছিলেন, অর্থাৎ যে পরিমাণ সম্পত্তি, দুটো পেট্রোল পাম্প, একটা ফ্ল্যাট, একটা বাড়ি করছে নতুন, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু, সেই সমস্ত কিছু নাকি সুদীপ বর্মন ভুল বলেছেন। মানে ভাবুন, মন্ত্রী বলছেন যে সুদীপ রায় বর্মন যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোতে ভুল আছে, মন্ত্রীর কাছে নাকি তার চাইতে আর অনেক 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 বেশি সম্পত্তি রয়েছে। কতটা বেশি সেটাও উনি বলেননি। উনি বলেছেন ওনার দাদুর নাকি 200 কানি জায়গা রয়েছে, এবং এত পরিমাণ ঢপবাজি করেছেন। আমি বারবার বলছি কেন ঢপবাজি করেছেন, বলছি এই মন্ত্রী আপনাদের প্রমাণ দেব। কারণ উনি আজকে যখন সাংবাদিক সম্মেলন শুরু হচ্ছিল তখন তিনি এক ধরনের কথা বলছেন, ঠিক একটু পেঁচিয়ে যখন প্রশ্ন করলো আমাদের সাংবাদিক বন্ধুরা, আমিও সেখানে ছিলাম, ওনাকে যখন প্রশ্ন করা হচ্ছিল উনি রীতিমতো ঘাবড়ে গেছেন, একটা সময় উনি রেগে গেছেন। নো মিন্স নো, উনি বলছেন আমি কিনিনি, মানে কেন খেপে গেলেন সেটাও আমরা বুঝতে পারলাম না। উনি বলেন হয়নি মানে তথ্য বলছে যে আপনার বাড়িতে পুরো যে চার দেওয়ালটি দিলেন, আপনি যে বাউন্ডারি ওয়াল দিলেন, সেই বাউন্ডারি ওয়াল সম্পূর্ণটা সরকারি পয়সায় ওঠানো, তাও কি ট্রাইবেল ওয়েলফেয়ার। মানে মন্ত্রী বিকাশ দেববর্মার কল্যাণ হলেই কি একমাত্র জনজাতি কল্যাণ হয়? মানে মন্ত্রী বিকাশ দেববর্মার কল্যাণ ছাড়া কি জনজাতি কল্যাণ সম্ভব নয়? এই প্রশ্নটাও আমি ওনাকে করেছিলাম। ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে লোকে বলছে বা অভিযোগ হচ্ছে আপনার কল্যাণ করাই নাকি জনজাতি কল্যাণ দপ্তরের মূল কাজ, যদিও দপ্তর না বলছেন না, মন্ত্রী বলবেন না, দপ্তর বলবেন, এই টানাপোড়েনে চলছে। তো দপ্তর আর মন্ত্রীর মধ্যে বিশাল তফাৎ হয়ে গেছে, এখন বিশাল পার্থক্য। আপনারা একবার মন্ত্রী কি বললেন আজকে শুরুর দিকটা, মন্ত্রীর শুরুর প্রেস কনফারেন্সের বক্তব্যটা আপনাদের আগে থেকে ট্রাই করে এসেছে এসটি ক্যাটাগরিতে যে কোনো লোক এনি হাউ এসটি নন এসটি অনলাইনে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে। সবাইকে ধন্যবাদ আর সবাইকে নমস্কার। যত নকলুমকা বেলে হামবাই যত মিডিয়া রং তিনি আজকে আমি এই মিডিয়া প্রেস মিট করার খুব দুঃখের সহিত
আজকে আমি আপনাদের সামনে আমি প্রেস মিট করতে যাচ্ছি। গত কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনজি বিধানসভায় এবং উনি কংগ্রেস পার্টি অফিসে আমার নামে যে এলিগেশনগুলি আনছে, প্রথম এলিগেশন আনছে যে স্বর্গীয় ডাক্তার ইলালুর বিল্ডিং নাকি আমি 60 কোটি টাকা দিয়া বিল্ডিং খরিদ করছি। আমি মাননীয় বিধায়ককে আমি চ্যালেঞ্জ করি যে অ্যাডভাইজার কমিটিতে যে উনি আমার নামে যে এলিগেশন করেছে যে আমি 60 কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি, যে বলেছে এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে, এটা কিনেছে বিকাশ দেববর্মা, যদি প্রমাণ করতে পারে আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নিব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন, আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনাকে 48 ঘন্টা টাইম দিয়েছি, আমি প্রমাণ করে দেখাতে হবে যে বিকাশ দেববর্মা এই অ্যাডভাইজার জমিনি বাড়িটা বিকাশ দেববর্মা। যদি প্রমাণ না করতে পারেন, আপনি এই বিধানসভা থেকে আপনি সারা ত্রিপুরার জনগণের কাছে আপনি ক্ষমা চেতে হবে, আপনার মিডিয়ার সামনে এসে যে ক্ষমা চেতে হবে যে বিকাশ দেববর্মার এই বিল্ডিংটা, এই যে ইলালুদের যে জমিন খরিদ হয়েছে এটা আমার না। আমি এটা বলছি যে এই ডক্টর ইলালুর যে অ্যাডভাইজার জমিনির যে বিল্ডিংটা আমি খরিদ করি নাই, এটা আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি খরিদ করি নাই। এই বিল্ডিংটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, বলে দিচ্ছি মিডিয়া নেটের মালিক অনিল চমনির দোকান আছে, মোবাইলের দোকান আছে, ওনার নাম মিডিয়া নেটের মালিক পার্থ সরকার, উনি এই জায়গাটা খরিদ করেছেন এবং 29/1/2024 ও রেজিস্টার করেছে। আর উনি বলেছেন যে পেট্রোল পাম্প নাকি আমার তেলিয়ামুড়া এবং তেলিয়ামুড়াতে আছে। তেলিয়ামুড়াতে কোথাও আমার নামে, আমার বউয়ের নামে, আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই। আমি এই পেট্রোল পাম্পের আমি ডিটেলস আপনাদেরকে দেব, ওরা ডিটেলস দেব। এই পেট্রোল পাম্প ছাড়া কয় ডিস্ট্রিক্টের মধ্যে পেট্রোল পাম্প কোথাও নেই আমার নাম এখানে। আমি এটাও চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে, যদি উনি প্রমাণ না করতে পারেন যে তেলিয়ামুড়াতে আমার বিকাশ দেববর্মার মিসেসের নামে পেট্রোল পাম্প আছে, আমি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিব। এটা আমি বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে। পেট্রোল পাম্প নেই আমার। আর একটা বলেছে যে খোয়াই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প আছে। ও বলছে কি আমি পেট্রোল ঢুকাবো না, আপনার পেট্রোল পাম্প আছে আমি পেট্রোল ঢুকাবো না। আমার পেট্রোল পাম্পই নেই, কোথায় ঢুকাবে সুদীপ বাবু? আমার খোয়ার মধ্যে কোথাও পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে, কোথাও পেট্রোল পাম্প নেই সুদীপ বাবু। এটাও আমি চ্যালেঞ্জে বলছি, পেট্রোল পাম্প আমার ছেলে নামে। আমার ছেলে অনেক দিন আগে থেকে ট্রাই করে এসেছে এসটি ক্যাটাগরিতে, যে কোনো লোক এনি হাউ এসটি নন এসটি অনলাইনে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে, যে কোনো লোক। আমার ছেলে পেট্রোল পাম্প করে নেই, আমার ছেলে এলওয়াই পেয়েছে। এই দেখুন এলওয়াই, পেট্রোল পাম্প নেই, শুধু
ইন্ডিয়া ওয়েলস থেকে পেট্রোল পাম্পের এলওয়াই পেয়েছে। এলওয়াই পেয়েছে, দেখুন আপনাদেরকে, দেখুন এটা এলওয়াই পেয়েছে। পেট্রোল পাম্প হবে না হবে এটা পরের কথা, এখনো পেট্রোল পাম্প প্রসেসিং শেষ হয়নি, পেট্রোল পাম্প নেই। আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই। এটাও আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি যদি এই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প দেখাতে পারেন, জীবনে আমি রাজনীতি করবো না, রাজনীতি করবো না। কেন? আমি জনজাতি হওয়ার অপরাধ আমি করতে পারবো না, আমি করতে পারবো না। আমি কেন করতে পারবো না? আমি জনজাতি, তার জন্য আমি বিজনেসও করতে পারবো না, পেট্রোল পাম্পও করতে পারবো না, বিল্ডিংও করতে পারবো না, আমি কিছু করতে পারবো না। আমার অপরাধ কি? আমি জনজাতি, আমি ট্রাইবেল, তার জন্য আমি করতে পারবো না। আমার কক বরক ভাষাকে, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে উনি অসম্মান করেছেন, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে অসম্মান করেছেন সুদীপ বাবু। মাদার ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কক বরক, আপনার জানা থাকা উচিত। আমার কক বরক ভাষাকে, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে আপনি সেদিন পবিত্র বিধানসভাকে অপমান করেছেন, আমার কক বরক ভাষাকে আপনাকে রেহাই দেওয়া হবে না। এই ত্রিপুরার মানুষ, আমার জনজাতির লোক, কেউ রেহাই দেবে না। কারণ আপনারা আমাদের জনজাতিকে ভালোবাসেন না, আমাদের জনজাতি ভাই বোনদেরকে ভালোবাসেন না, তার জন্য আপনি আমাদের এই জনজাতি ভাষাকে আপনি ল্যাঙ্গুয়েজে খারাপ করে আমাদেরকে অসম্মান করেছেন। কক বড় ভাষা কি কোনোদিন আপনাদেরকে রেহাই দেওয়া হবে না, কোনোদিন আমাদের জনজাতি ভাইরা আপনাদেরকে রেহাই দেবে না। তার জন্য আপনারা গভর্নমেন্টে আসতে পারেনি, তার জন্য আপনারা গভর্নমেন্টকে, কারণ জনজাতি ভাইদেরকে আপনি ভাই বলে মনে করেন না। দুঃখ লাগে সুদীপ বাবু, আপনার জন্য দুঃখ লাগে। আমরা এই ত্রিপুরা যে আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই, জাতিগত কোনো ভেদাভেদ নাই, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি শিখ, আমরা সবাই এক। আপনি এই ধরনের অসম্মান করবেন না আমাদের। তৃতীয়, আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর। রাজনৈতিক আসার আগে 20-25 বছর আমার পেশা ছিল, আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর, বিজনেসম্যান। আমি কন্ট্রাক্টর, বিজনেসম্যান, আমি কন্ট্রাক্টর। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার ওয়ার্ক অর্ডার আছে এখানে 35 ইয়ার, মাত্র 30% এখানে আমার ওয়ার্ক অর্ডার, কোটি কোটি টাকার কোটি। আমার এখানে ব্যালেন্স শিট আছে, আমার এখানে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট আমরা দেখাবো। চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট আছে, দেখাচ্ছি আপনাদেরকে। 13, 14, 15 চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট আছে আমার। পনেরো, 16, 18 দেখুন। আমি রাজনীতিকে এসেছি কত 23-এ। ওরা তো বলছে আমার আয় কোথা থেকে এসছে, আমি আরো বলবো, আরো বলবো। দেখুন এখানে আমার কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার আছে, কোটি কোটি টাকার গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডার, গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডার, গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডার দেখাচ্ছি আপনাদেরকে। এই ওয়ার্ক অর্ডার গুলো দেখুন, কোটি কোটি টাকার। মাত্র এখানে ওয়ার্ক অর্ডার 30% উঠে এসেছে। 25 বছর, 20-25 বছর আমি ঠিকাদার করি, বিজনেসম্যান, কন্ট্রাক্টর করি। কোটি কোটি টাকার এখানে ওয়ার্ক অর্ডার আছে, ব্যালেন্স শিট আছে, চার্টার অ্যাকাউন্টে ব্যালেন্স শিট আছে, সব আছে, আইটি রিটার্ন আছে, এখানে সব আছে। আর উনি বলছেন কোথা থেকে পয়সা পেয়েছে। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, আমার বাবা ভারত সরকারের চাকরি করে, পোস্ট অফিস ডিপার্টমেন্টের বাবা, আমার বাবা।
আর আমার মা সমাজ শিক্ষা দপ্তরের মাস্টার করে টিচার। আমার ছোট ভাই ত্রিপুরা সরকারের টিচার। আমার দিদি গভর্নমেন্টের চাকরি। আমার জামাইবাবু ম্যানেজিং ডাইরেক্টর। আমার আর একজন জামাইবাবু ফিশারি অফিসার, গেজেটের অফিসার। আমার এক ভাগিনা এই আগরতলা শহরে SBI ম্যানেজার, স্টেট ব্যাংকের ম্যানেজার। আমি এই ভূমির পুত্র, আমি এই ভূমির পুত্র। আপনার কি উৎস আছে? আপনারও তো সম্পত্তি আছে, কোটি কোটি টাকার সম্পত্তি আছে আপনার। আমি তো বিজনেস করছি, সব দেখাচ্ছি আপনাদেরকে। বিজনেস করছি, বিজনেস কন্ট্রাক্টর করছি, কোটি কোটি টাকা ওয়ার্ক অর্ডার আছে, সব আছে, ওয়ার্ক অর্ডার আছে। আমার মা বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, বাবা চাকরি করে, মা চাকরি করে, ভাই চাকরি করে, বোন চাকরি করে, আমার ফ্যামিলির সব চাকরি করে। আমার অনেক বিজনেস আছে। এই রাজনৈতিক জীবনে আসার আগে আমার বিজনেস অনেক আছে। আমার বাবার প্রপার্টি, আমার দাদুর প্রপার্টি 200 কানি, 200 কানি প্রপার্টি। দাদুর 200 কানি জমি আছে, জমিদার। আমরা অন্য দেশের থেকে আসি নেই, আমরা ভূমিপুত্র, এই দেশের ভূমিপুত্র। আমি জনজাতি, আমি ত্রিপুরা হওয়ার কি আমি করতে পারবো না? বিল্ডিং করতে পারবো না? হোটেল করতে পারবো না? দিল্লি ফ্ল্যাট কিনতে পারবো না? লেম্বু সরে বাড়ি করতে পারবো না? বড় বড় বাড়ি করতে পারবো না? বড় বড় ফ্ল্যাট করতে পারবো না? বিজনেস করতে পারবো না? আপনার কোথা থেকে এসেছেন? আপনার বিজনেস কি? আপনার তো আরো কোটি কোটি টাকা আছে। এই যে অনেল চুমনি বাড়িটা, কোটি কোটি টাকার সম্পত্তি কোথায় পেয়েছেন? আপনার নামে বেনামে। আরো আপনার বর্মন বাবু, আপনার কোটি কোটি টাকা আছে, সুদে টাকা খাটাচ্ছেন। আপনার বইয়ের নামে রিয়েল এস্টেট বিজনেস করছেন। কি উৎস আপনার? মানুষ প্রমাণ করবে এটা। আর আমরা যদি ভূমিপুত্ররা যদি অল্প করে আপনার চোখে লাগে, আমি ত্রিপ্রাসা যদি করে আপনার চোখে লাগে নাকি? আমি কি ফকির? আমি তো রাজনৈতিক আসার আগে আমার কোটি কোটি টাকা বিজনেস আছে, টার্ন ওভার আছে, আমার বিজনেস আছে, সব আছে। আর লেম্বুসরা বাড়ি করছে আমার ফ্যামিলি। লেম্বুসরা জায়গাটা নিয়ে কথা বলছেন, লেম্বুসরা বাড়ি। হ্যাঁ আছে লেম্বুসরা বাড়ি, কেন থাকবে না লেম্বুসরা বাড়ি? আমার মিসেসের বাড়ি নামে আছে। এই জায়গার দাম অনলি 90,000 টাকা। বীরমণি দেববর্মার কাছে কিনেছে ওর ভাই। আগেও ছিল, এই বিল্ডিংটা দোতলা ছিল, বীরমণি দেববর্মা থেকে কিনেছেন। দেখুন এটা রেজিস্টার, এটা রেজিস্টার, গভর্নমেন্ট রেজিস্টার। বীরমণি দেববর্মা থেকে কিনেছে, বীরমণি দেববর্মা। কত? 90,000 টাকা করে এটা বিল্ডিং কিনেছে মৌসুমী দেববর্মা এবং বীরমণি দেববর্মা। দেখুন 90,000 টাকা করে জায়গা কিনেছে। এবং বিল্ডিং প্রথমে আরেকটা একতলা ছিল বিল্ডিং, সেকেন্ড হ্যান্ড বাড়ি। এটা এখন রিপেয়ারিং করেছে। আমার মিসেসের আয় কি এটাও বলতে পারেন আপনারা? আমার মিসেসের আয় কি? আমার মিসেসের নামে ওর বাবা জমিদার ছিল, আমার শ্বশুরও জমিদার ছিল। মিসেসের নামে একটা টাওয়ার আছে 10 বছর ধরে, 12টা ইনভার্টার টাওয়ার। এগ্রিমেন্টটা দাও।
টাওয়ার কোম্পানি, দুটো টাওয়ার আছে আমার নামে এবং মিসেসের নামে। এয়ারটেল টাওয়ার, টাওয়ার মোবাইল টাওয়ার 10 বছর আগে প্রায় আজকের দিনে 16-17 লাখ টাকা পেয়েছি। এটা টাওয়ার, টাওয়ার মোবাইলের টাওয়ার 10 বছর আগের কথা। এটা আমার মিসেসের নামে এবং আমার নামে টাওয়ার আছে। এটা দুটা টাওয়ার আছে। 12টি ইনফেটাল। আপনারা শুনছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্যগুলো। আজকে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বিকাশ দেববর্মা অনেক কথা বলেছেন। উনি বলেছেন উনার দাদু জমিদার, বাবা জমিদার, ওনার পরিবারের সকলে বড়লোক জমিদার, তাই নাকি উনার কোটি 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 টাকার ব্যবসা। উনি দেখিয়ে দেখিয়ে বলছেন যে কত কোটি কোটি টাকা, দেখুন কত কোটি টাকা। কিন্তু এবার আপনাদেরকে আমি যে ছবিটা দেখাবো, এটা হচ্ছে মাননীয় মন্ত্রীর এফিডেভিট। কবে করেছেন এই এফিডেভিট? মন্ত্রী মহোদয় এই এফিডেভিট করেছেন 28 জানুয়ারি 2023-এ। এই যে এফিডেভিটটা দেখছেন, পাশেও দেখছেন আমার, কবে করেছেন উনি? উনি করেছেন 28 জানুয়ারি 2023। কেন এই এফিডেভিট? এই এফিডেভিটটা করেছিলেন বিকাশ দেববর্মা যেদিন উনার নির্বাচন কমিশনের কাছে তথ্যগুলো দেওয়ার ছিল। আপনারা দেখছেন সে ছবিগুলো, মন্ত্রী বিকাশ দেববর্মার এফিডেভিট। আমি এবার আপনাদের এক এক করে মন্ত্রী বিকাশ দেববর্মা যে আজকে ঢপ ছেড়েছে সেই ঢপের প্রাথমিক পর্যায়ের তথ্য এবার দেব আপনাদের। এই যে ছবিটা দেখছেন, এটাও মন্ত্রী বিকাশ দেববর্মার এফিডেভিটের ছবি। উনি লিখছেন এখানে লেখা রয়েছে ফর্ম 26 এফিডেভিট টু বি ফাইলড বাই দ্য ক্যান্ডিডেট along with nomination paper before the returning officer for election to Tripura Legislative Assembly, Form 29 Krishnapur ST Assembly Constituency, name of the constituency. লিখছেন বিকাশ দেববর্মা, son of Sri Suresh Deborma, aged about 54 years, resident of village and post office North Maharanipur, যেখানে যেই মহারানীপুরের বাড়িতে উনি সরকারি পয়সায় দেওয়াল দিয়েছেন, সেই বাড়িতে উনি লিখেছেন আই এম ক্যান্ডিডেট সেট আপ বাই ভারতীয় জনতা পার্টি, আই এম কন্টেস্টিং অ্যাজ এন ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট। এবার এখানে উনি একাধিক ডিটেলস দিয়েছেন। কি কি ডিটেলস দিয়েছেন উনি ডিটেলস দিয়েছেন উনার কত ধন সম্পত্তি রয়েছে। জানেন কত দেখিয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচন কমিশনকে? মন্ত্রী বিকাশ দেববর্মা আজকে সাংবাদিক সম্মেলন করে বলছেন উনার নাকি জমিদারি বংশ, উনার বাড়ির নাকি প্রত্যেকে চাকরি করেন, উনার দাদু উনাকে 200 কানি জমি গিফট করেছে, আর সমস্ত কিছু হয়েছে। কিন্তু উনি নির্বাচন কমিশনকে দেখিয়েছে উনার নাকি মাত্র 3 লক্ষ টাকা রয়েছে। অর্থাৎ 2023-এ যে ব্যক্তির কাছে টাকার অঙ্কের পরিমাণ 23 লক্ষ টাকা, সেই ব্যক্তি 2024-এ কি করে এত ধনশালী হয়ে যান আমাদের বলবেন? আমরাও চাই আপনার মতো এইভাবে হঠাৎ বড়লোক হয়ে যেতে। আরে কে না চায় পয়সা রোজগার করতে? আপনি যেভাবে নির্বাচন কমিশনকে দেখালেন, আপনার যেভাবে হঠাৎ মানে একটা পয়সার সমস্ত কিছু বেড়ে গেল, এটা আমাদেরকেও বলবেন, আমাদের দর্শকদের বলবেন। আমরা অনেকে কষ্ট করে রোজগার করি, আমরাও যদি এরকম কোনো জাদুমন্ত্র পাই, এই যে বিকাশ দেববর্মার মতো বিকাশের যদি কোনো জাদুমন্ত্র পাই, তাহলে নিঃসন্দেহে আমরা সেটা অ্যাপ্লাই করব। আমরাও সেভাবে আমাদের নিজেদের কি করে এই পয়সা রোজগার করা যায় আমরা চেষ্টা করব অবশ্যই সেটা। মন্ত্রী বিকাশ দেববর্মা কি কি লিখেছেন আমি আপনাদের সবটা বলবো যে ওনার কত রোজগার রয়েছে। আপনাদের দেখাচ্ছি 2023-এ উনি লিখেছেন ক্যাশ ইন হ্যান্ড। উনি তখন বিধায়ক, মন্ত্রী হননি। কত দেখাচ্ছেন? 10,000 টাকা বিকাশ দেববর্মার হাতে। উনার স্ত্রী মৌসুমী দেববর্মার হাতে তখন কত ছিল ক্যাশ? আমি বলছি ক্যাশ ইন হ্যান্ড 10,000 টাকা উনার হাতে।
তো যে ব্যক্তির কাছে 2023-এ ক্যাশ ইন হ্যান্ড থাকতো 10,000 টাকা, সেই ব্যক্তির কাছে এখন ক্যাশ ইন হ্যান্ড কত আমি জানি না। 2023-এ যেদিন সে এফিডেভিটটা করছিলেন, ওনার একটা SBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। জানেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর কত? 2004514108 এই SBI ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওনার তখন ডিপোজিট ছিল কত জানেন? 16,918 টাকা। 16,918 টাকা, যার নাকি কোটি কোটি টাকার ব্যবসা ছিল, সেই ব্যবসায়িকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে থাকতেই পারে, কোনো তাতে আমাদের অনীহা নেই। ওনার আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, গ্রামীণ ব্যাংক। আপনারা জানেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 810301150794 এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিতে কত টাকা ছিল 2023-এর? এই যে আমি যে তারিখটা বললাম আপনাদের, অর্থাৎ সেটা হচ্ছে 28 জানুয়ারি 2023-এ, সেটা ছিল সেই গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টে ছিল 1,000 টাকা মাত্র। আজকের দিনে বিকাশবাবু বলছেন বিকাশবাবুর নাকি 25 লক্ষ টাকার ফ্ল্যাট, একটা বাড়ি দিল্লির মতো জায়গায়, 3 BHK 4 BHK ফ্ল্যাট, ওনার নাকি এগুলো আগের পয়সা, অনেক আগের পয়সা। কত আগের পয়সা আমি জানি না, 90 দশকের পয়সা, 80 দশকের পয়সা, না দেশ স্বাধীন হওয়ার আগের পয়সা, সেটাও আমরা জানি না, সেটা উনি বলেননি। যদিও উনি নাকি অনেক আগে থেকে কন্ট্রাক্টর করতেন, উনি নাকি সেই কাজগুলো করতেন। তো মন্ত্রী বিকাশ দেববর্মন 2023-এর 28 জানুয়ারিতে মন্ত্রী হওয়ার আগে বিকাশবাবুর গ্রামীণ ব্যাংকে ছিল মাত্র 1,000 টাকা। মন্ত্রী হওয়ার আগে বিকাশবাবুর আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, PNB ব্যাংকের 11540101237323 যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে মন্ত্রীর পয়সা কত ছিল? লাড্ডু, 0, 1 পয়সাও ছিল না। দেখুন এইটা হচ্ছে ওনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসে। ওনার স্ত্রীর অ্যাকাউন্ট SBI-এ ছিল মাত্র 229 টাকা। ওনার স্ত্রীও নাকি জমিদার বাড়ি থেকে থাকতেন। আমি জানি না যার ক্যাশ ইন হ্যান্ড ছিল। এইবার আপনি বলতে পারেন যে সমস্ত টাকা ক্যাশ ইন হ্যান্ড ছিল 2023-এ, যখন আপনি এফিডেভিটটা করছেন তখন আপনার সমস্ত টাকা ক্যাশ ইন হ্যান্ড ছিল, আপনি কোটি 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 টাকা নিজের বাড়িতে ক্যাশ রেখেছিলেন, কিন্তু সেটাও আপনি বলেননি। সেটা আপনি বলেছেন আমাদের তথ্য নয়, আপনি তথ্য দিয়েছেন, এগুলো আপনার তথ্য, তো মিথ্যে বলুন না, এগুলো মিথ্যে, আমরা প্রমাণ করে দেব। এখানে আপনি কত দেখাচ্ছেন? 10,000 টাকা ক্যাশ ইন হ্যান্ড। আপনি অ্যাকাউন্টে কত দেখাচ্ছেন? 16,918 টাকা। আপনার গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টে কত? মাত্র 1,000 টাকা। PNBর অ্যাকাউন্টে কত? 1 পয়সাও নেই। আপনার স্ত্রীর SBI অ্যাকাউন্টে কত? 229 টাকা 8 পয়সা। আপনার স্ত্রীর আরও একটা SBI অ্যাকাউন্ট রয়েছে, দুটো SBI অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্টে কত? 193 টাকা 65 পয়সা। এটা ছিল উনার ব্যাংক ডিপোজিট। উনার হাতেও 10,000 টাকা ছিল, আপনার হাতেও 10,000 টাকা ছিল। সুতরাং 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা যে আপনার হাতে ক্যাশ ছিল, সেটাও আপনি এখন আর বলতে পারবেন না। যে ব্যক্তি 2023-এ যখন আপনি এটা করছেন, মন্ত্রী হওয়ার আগে অ্যাকাউন্টে ছিল মাত্র 10,000, 16,000, আবার 1,000 টাকা, সেই ব্যক্তির অ্যাকাউন্টে এখন কত আছে আমাদের জানা নেই, কিন্তু সেই ব্যক্তির এখন ধন সম্পত্তি বিশাল। এবার উনি বলেছেন উনি নাকি বিশাল বিশাল জায়গায় ইনভেস্ট করে রেখেছেন। উনার ডিটেলস অফ ইনভেস্টমেন্ট ইন বন্ডস বা শেয়ার্স অ্যান্ড ইউনিটস ইন কোম্পানিজ, মিউচুয়াল ফান্ডস অ্যান্ড আদার্স, নীল, কিচ্ছু ছিল না। মিথ্যে বলেছেন আজকে মন্ত্রী। উনি বলেছেন উনি নাকি প্রচুর জায়গায় ইনভেস্ট করে রেখেছেন। নির্বাচন কমিশনকে উনি জানিয়েছেন 1 পয়সাও উনি কাউকে কোথাও ইনভেস্ট করেননি, নীল ছিল। ডিটেল অফ ইনভেস্টমেন্ট ইন বন্ডস, শেয়ার্স এন্ড ইউনিটস ইন কোম্পানিজ এন্ড মিউচুয়াল ফান্ডস অ্যান্ড আদার অ্যান্ড দ্য অ্যামাউন্ট, সব কিছু নীল, প্রত্যেকটা নীল 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 নীল। তারপর ডিটেল অফ ইনভেস্টমেন্ট ইন NSS, পোস্টাল সেভিং, ইন্স্যুরেন্স পলিসিস, সব নীল। পার্সোনাল লোনস নীল, মোটর ভেহিকেলস নীল, একটা গাড়িও ছিল না। যে ব্যক্তির কাছে একটা গাড়িও ছিল না, সেই ব্যক্তি যখন সাংবাদিক সম্মেলন করে ঘটা করে দাবি করছেন উনি কোটি টাকার মালিক, সেটা আমরা কেন, গোটা রাজ্যবাসী প্রশ্ন করবে। উনি লিখছে উনার মোটর ভেহিকেল ছিল না, এয়ারক্রাফট ছিল না, ইয়াচ ছিল না, কিছু ছিল না। তো সেই মন্ত্রীর এখন উনি দাবি করছেন
উনি নাকি কোটি কোটি টাকার ব্যবসায়ী আগে থেকে ছিলেন। তারপর ওনার কাছ থেকে জানতে যাওয়া হয়েছে জুয়েলারি, ভ্যালুয়েবল থিংস, আর সেগুলোর ওয়েট কত জানার জন্য। প্রথমত যেটা এখানে আমরা যদি দেখি, নিজের বিকাশ দেববর্মার নিজের কিচ্ছু ছিল না, অর্থাৎ কোনো জুয়েলারি বিকাশ দেববর্মার ছিল না। কিন্তু আজকেও যখন উনি সাংবাদিক সম্মেলন করছিলেন, ওনার আমি হাতগুলো দেখছিলাম। যাই হোক, ওনার ব্যক্তিগত বিষয়, মন্ত্রী হয়েছেন কিনতেই পারেন, এখন ভালো বেতন পান। আমি ব্যক্তিগত আক্রমণে যাচ্ছি না, আমাদের কাজ সত্যটা তুলে ধরা। কারণ এত কাগজ, আমি মন্ত্রী বিকাশ দেববর্মার, আমার সামনে পুরো কাগজ, আমি কোনটা দিয়ে কোনটা আপনাদের বলবো সেটা বুঝতে পারছি না। ব্যক্তিগত কোনো জুয়েলারি ছিল না। ওনার স্ত্রীর কত ছিল? ওনার স্ত্রীর ছিল টোটাল গোল্ডেন অর্নামেন্টস ওয়্যারিং, মানে দুঃখিত, সেটার ওজন ছিল 10 গ্রাম অ্যাপ্রক্স, তাও যার ভ্যালু ছিল মাত্র 50,000 টাকা। অর্থাৎ বিকাশবাবুর স্ত্রীর সোনার গয়নার ভ্যালু ছিল তখন সময়ে মাত্র 50,000 টাকা। অর্থাৎ উনার কোনো ব্যক্তিগত সোনা গয়না ছিল না, ওনার স্ত্রীর ছিল 10 গ্রাম, সেটাও 50,000 টাকা। উনি গ্রস টোটাল ভ্যালু দেখিয়েছেন ওনার ব্যক্তিগত 27,918 টাকা, ওনার স্ত্রীর দেখানো হয়েছে 50,422 টাকা। এবার ওনার ছেলে মেয়ের কথা বলা হচ্ছে, তো উনি আজকে ওনার ছেলের কথাও বলেছেন। ওনার ছেলের 2018-তে পয়সা ছিল 27,189 টাকা। আসুন এবার এটাও আমরা ছেড়ে দিলাম। এবার এগ্রিকালচার ল্যান্ড, উনি বলছিলেন যে উনার দাদুর নাকি 200 কানি জায়গা রয়েছে। আপনাদের জানিয়ে দিচ্ছি, বিকাশবাবুর টোটাল ল্যান্ড রয়েছে কত? 2 একর, 0.50 একর, 1.60 একর, অর্থাৎ জয়েন্ট প্রপার্টি। এটাও কিন্তু জয়েন্ট প্রপার্টি। সুতরাং তাহলে এখানে কত একর হলো? এখানে সর্বোচ্চ 3 একরের মতো বা সর্বোচ্চ 3.5 একর জমি উনার রয়েছে। উনি বলছেন 200 কানি জায়গা। আমি জানি না কোত্থেকে তথ্য উনি নিয়ে এসছেন নিজের জন্য। আর বাকি তো কিচ্ছু নেই, নন এগ্রিকালচার ল্যান্ড, কমার্শিয়াল বিল্ডিং, সব নীল। এবার এখানে যেটা দেখানো হয়েছে, অ্যাপ্রক্সিমেট কারেন্ট ভ্যালু বা মার্কেট ভ্যালু কোনটার? এটা হচ্ছে 5 লক্ষ টাকা ওনার ব্যক্তিগত। ওনার স্ত্রীর 2 একর জমি রয়েছে, ছেড়ে দিলাম আমরা এগুলো। রেসিডেন্সিয়াল বিল্ডিং কিচ্ছু ছিল না। তারপর ওনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল রেসিডেন্সিয়াল বিল্ডিং সার্ভে করে, তখন ওনার নামে কোনো বিল্ডিং ছিল না, না ওনার নামে, না ওনার স্ত্রীর নামে, না ওনার ছেলের নামে, না ওনার মেয়ের নামে। কিন্তু এখন অভিযোগ উঠছে ওনার স্ত্রীর নামেও আছে, ওনার ছেলের নামেও আছে, ওনার মেয়ের নামেও আছে। এবার মন্ত্রী বিকাশ দেববর্মা লোন অর ডিউস টু ব্যাংক, তখন সময়ে মন্ত্রী বিকাশ দেববর্মা টিজিপি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পিএমইজিপি লোন নিয়েছিল 4 লক্ষ টাকা, সিসি লোন ফ্রম এসবিআই ফর ₹2 lakhs, ইউকো ব্যাংক ফর ₹50,000, এগ্রি লোন এসটি কর্পোরেশন থেকে লোন নিয়েছিলেন 2,17,000 টাকা বিকাশ দেববর্মা। গ্রস টোটাল অফ লাইবিলিটিস ছিল 8,67,000 টাকা উনি লোন নিয়ে রেখেছিলেন। যে বিকাশ দেববর্মা নিজেকে এখন দাবি করছেন না কোটি কোটি টাকার ব্যবসায়ী, সেই বিকাশ দেববর্মা এখন লোন নিয়ে রেখেছেন, তখন সময় লোন নিয়ে রেখেছিল 8,67,000 টাকা। এবার মানে মন্ত্রী বিকাশ দেববর্মার মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট যদি আমরা দেখি, ইমোভেল অ্যাসেট কত? 5 লক্ষ টাকা। ওনার স্ত্রীর 5 লক্ষ টাকা। ওনার কন্যা, ছেলে কারোর আর ছিল না, নীল ছিল। অ্যাপ্রক্সিমেট কারেন্ট মার্কেট প্রাইস ওনার ব্যক্তিগত ছিল 50 লাখ দেখাচ্ছে, আর সব মিলিয়ে ওনার সমস্ত তথ্য যা উনি দিয়েছেন, আর ওনার স্ত্রীর হচ্ছে 5 লক্ষ, অর্থাৎ সর্বোচ্চ মিলিয়ে 55 লক্ষ টাকা। তারপর উনি যে লোন নিয়েছেন লাইবিলিটিস, গ্রামীণ ব্যাংক থেকে 4 লক্ষ, এসবিআই থেকে 2 লক্ষ, ইউকো ব্যাংক থেকে 50 লক্ষ, এসটি কর্পোরেশন থেকে 2,17,000 টাকা। সুতরাং
এই যে মন্ত্রীর এত তথ্য আমরা আপনাদের তুলে ধরলাম, এই যে কাগজগুলো, এই কাগজগুলো মিথ্যে? এই এতগুলো কাগজ কি মিথ্যে বলছে তাহলে? এই কাগজগুলো মিথ্যে? এগুলো তো আমাদের নয়, একটাও আমাদের নয়, সবগুলো মন্ত্রী বিকাশ দেববর্মা দিয়েছেন। এই সমস্তগুলোর তথ্য আমাদের তো নয়। উনি নির্বাচন কমিশনকে বলছেন ওনার কাছে মোট যে আয় রয়েছে, ওনার যে রোজগার, সেই অঙ্কটা কত জানেন? 3.5 লক্ষ। এই প্রশ্নটা যখন মন্ত্রী বিকাশ দেববর্মাকে করা হয়েছে, মন্ত্রী বিকাশ দেববর্মা শুরুতে বলেছেন যে এবার মন্ত্রীর ঘোটালা দেখবেন। আমি ঘোটালা কেন বলছি এটাকে, মন্ত্রী বিকাশ দেববর্মাকে শুরুতে বলা হয়েছিল যে আপনি যে দিল্লি ফ্ল্যাটটা কিনলেন সেটা কিভাবে কিনলেন, সেটার দাম কত? আচ্ছা বলুন, আজকের দিনে দিল্লিতে 3 বিএইচকে বা 2 বিএইচকে ফ্ল্যাটের দাম 20 লক্ষ টাকা। আমাদের বেকুব বানানো হচ্ছে, বোকা বানানো হচ্ছে, রাজ্যবাসীকে বোকা বানাচ্ছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। দিল্লিতে একটা ফ্ল্যাটের দাম 20 লক্ষ টাকা। মানে কোথা থেকে আপনাদের মাথায় এই বুদ্ধিগুলো আসে যে সাংবাদিক সম্মেলন করে বলে দেবেন আর রাজ্যের মানুষ সেটা বিশ্বাস করে নেবে? বিকাশবাবু, সেটা কেন বিশ্বাস করবে মানুষ? দিল্লিতে একটা ফ্ল্যাটের দাম 20 লক্ষ টাকা। এবার এটাও যে আপনি মিথ্যে বলেছেন, কিভাবে ধরলাম আমরা? আপনি বলেছেন যে আপনার যে হাতাই কতরে জায়গা রয়েছে, সেই জায়গা আপনি কোনোভাবে সেটাকে কোনো একটা বিল্ডারের কাছে দিয়েছেন। সেখানে বিল্ডার সেখানে একটা বিল্ডিং করবে, রিসোর্ট তৈরি করবে, এবং সেই রিসোর্টের আপনি পার্টনার, এবং সেই পার্টনার বাবদ সেই বিল্ডার আপনাকে 25 লক্ষ টাকা দিয়েছিল। আর সেই 25 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা দিয়ে আপনি দিল্লিতে ফ্ল্যাট কিনেছেন, আর 5 লক্ষ টাকা আপনার হাতে রয়েছে। আমাদের হিসাব নয়, আপনি হিসাবটা দিয়েছেন। এরপরে আপনাকে যখন, মানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, দিল্লিতে 20 লক্ষ টাকা করে ফ্ল্যাট কি আদৌ পাওয়া যায় কিনা বা সম্ভব কিনা আমি জানি না। দিল্লির মতো জায়গায় এক হলে মন্ত্রী বিকাশ দেববর্মা দিল্লির মার্কেট ভ্যালু একেবারে জলের তলায় নিয়ে গেছেন, আদারওয়াইজ মন্ত্রী বিকাশ দেববর্মা ভুল বলছেন, উনার তথ্যে গরমিল আছে। উনি শেষে সংবাদ সম্মেলনের শেষে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো এত কোটি কোটি টাকার মালিক, আগে থেকে বলছেন, নির্বাচন কমিশনকে কেন আপনি দেখিয়েছেন আপনার কাছে 3.5 লক্ষ টাকা আছে শুধু, কেন আপনি এত কোটি কোটি টাকা দেখাননি? তখন উনি বললেন, তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার দিল্লির গাড়ি, দিল্লির বাড়ি, এই সমস্ত কিছু আপনি কেন নির্বাচন কমিশনকে তখন বলেননি, যে যদি এগুলো আগে থেকেই থাকতো? তখন উনি কি যুক্তি দিলেন? তখন উনি বললেন, না, এই দিল্লির ফ্ল্যাট তো আমি আমার নিজের টাকা দিয়ে কিনিনি, তার জন্য আমি লোন নিয়েছি ব্যাংক থেকে। কত লোন নিয়েছি? 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, আর 20 লক্ষ টাকা দিয়ে আমি দিল্লির ফ্ল্যাট কিনেছি। আরে মশাই, আপনি আগে ঠিক করে বলুন, আপনি দিল্লির ফ্ল্যাটের 20 লক্ষ টাকা কোত্থেকে পেলেন? প্রথমত আমার প্রশ্ন, দিল্লির ফ্ল্যাট কি আদৌ 20 লক্ষ টাকায় পাওয়া যায়? আমি জানি না পাওয়া যায় কিনা, পেলে হয়তো অনেকেই কিনে নিতেন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উনি প্রথম বললেন হাতাই কতরে কোনো এক বিল্ডারের কাছে উনি ওনার জায়গা দিয়েছেন, সেখানে রিসর্ট তৈরি করবে, সেই বিল্ডার থেকে উনি 25 লক্ষ টাকা নিয়েছেন প্রাথমিক অবস্থায় 40-60 শেয়ারে। সেই 25 লক্ষ টাকা দিয়ে 20 লক্ষ টাকার দিয়ে উনি দিল্লিতে ফ্ল্যাট কিনেছেন। আমার তৃতীয় প্রশ্ন, উনি এরপরে বললেন উনি ব্যাংক থেকে লোন নিয়ে দিল্লিতে ফ্ল্যাট কিনেছেন। তাহলে কোনটা সত্য, 2 নম্বরটা না 3 নম্বরটা? আর যদি 2 নম্বরটা সত্যি হয় তাহলে 3 নম্বরটা কেন বললেন? আর 3 নম্বরটা যদি সত্যি হয় তাহলে 2 নম্বরটা কেন বললেন? মানে কোনটা দিয়ে কোনটা ঢাকতে চাইছেন? মানে কোথাও কি চেষ্টা করেছিলেন আজকে শাঁখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছিলেন? মন্ত্রী বিকাশ বাবু, আপনাকে আমার এই প্রশ্নগুলো রইল, কারণ আপনার যে তথ্য আমি দেখলাম, যে মন্ত্রী বিকাশ দেববর্মার কাছে 2023-এর নির্বাচনের আগে 10,000 টাকাও থাকতো না, সেই মন্ত্রী বিকাশ দেববর্মা 2024-এ 1 বছরে এত বিকাশ হয়েছে যা কল্পনার অতীত, এই কল্পনাও করা যায় না। মন্ত্রী কি বলেছেন আজকে এই ওনার দিল্লির ফ্ল্যাট নিয়ে শুরু হওয়ার আগে এবং শুরু হওয়ার পরে, দুটো বক্তব্য আপনারা শুনুন। আর সবাইকে নমস্কার, যত নখলুমকা বেলে হামবাই, যত মিডিয়া রং তিনি আজকে আমি এই মিডিয়া প্রেস মিট করার খুব দুঃখের সহিত আজকে আমি আপনাদের সামনে আমি প্রেস মিট করতে যাচ্ছি। গত কিছুদিন আগে আমাদের
মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনজি বিধানসভায় এবং উনি কংগ্রেস পার্টি অফিসে আমার নামে যে এলিগেশনগুলি আনছে, ফ্ল্যাট, হ্যাঁ দিল্লি ফ্ল্যাট কিনেছি, দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে। কত টাকা? ওরা তো বলছে কোটি কোটি টাকা। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে, এটা আমি স্বীকার করবো না। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে আমার মিসেসের নামে 20 লক্ষ টাকা। এটা রেজিস্টার, দিল্লি রেজিস্টার, 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা ফ্ল্যাট। দেখছেন আপনারা 20 লক্ষ টাকা, দেখুন 20 লক্ষ টাকা, দেখুন 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। কোথায় পেয়েছে 20 লক্ষ টাকা? আমার বড় মোড়াতে জায়গা আছে কতখানি? 26 খানি। আমার এগ্রিমেন্ট হয়েছে, কার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে? ইজিকেল বিল্ডার্স প্রাইভেট লিমিটেড, ডাইরেক্টর শর্মিষ্ঠা দেববর্মা, ইজিকেল প্রাইভেট লিমিটেড। ওর কাছে আমি 25 লক্ষ টাকা নিয়েছি। কেন নিয়েছি? ওর সঙ্গে আমার বিজনেস হবে। বড়মোড়াতে ফ্ল্যাট করেছে, বলেছে না বড়মোড়াতে ফ্ল্যাট হচ্ছে, আপনারা সব মিডিয়া দেখছেন বড়মোড়াতে ফ্ল্যাট হচ্ছে, বিজনেস হবে এখানে। শেয়ারিং 40% এবং 60% হবে, তার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে। ওই টাকা নিয়ে আমি 25 লক্ষ টাকা নিয়েছি। এই টাকা নিয়ে 20 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি, দিল্লির বাড়িটা। তো ওই নির্বাচনের সময় এফিডেভিটে তো আপনার মূল অর্থরাশিটা আপনার দিতে হয়, তখন তো আপনি 3.5 লাখ টাকা দিয়েছেন। তো এক্ষণে আপনি মন্ত্রী হবার পরে আপনার বাড়ি গাড়ি দিল্লিতে, এই বিষয়টা একটু জানতে আর কি। এই দিল্লিতে যে ফ্ল্যাট কিনেছি এটা তো আমি দেখাচ্ছি লোন দেখাচ্ছি, এটা তো লোন দেখাচ্ছি। 25 লক্ষ টাকা লোন নিয়েছি, 20 লাখ টাকা দিয়ে বাড়ি করেছি, বাড়ি কিনেছি। দিল্লির ফ্ল্যাট কত দিয়ে কিনেছি? 20 লক্ষ টাকা। যে 25 লাখ টাকা আমি লোন দেখাইছি, 5 লক্ষ টাকা আছে না, আরো 5 লক্ষ টাকা ছিল তো ফ্ল্যাট। হ্যাঁ দিল্লি ফ্ল্যাট কিনেছি, দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে। কত টাকা? ওরা তো বলছে কোটি কোটি টাকা। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে, এটা আমি স্বীকার করবো না। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে আমার মিসেসের নামে 20 লক্ষ টাকা। এটা রেজিস্টার, দিল্লি রেজিস্টার, 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা ফ্ল্যাট। দেখছেন আপনারা 20 লক্ষ টাকা, দেখুন 20 লক্ষ টাকা, দেখুন 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। কোথায় পেয়েছে 20 লক্ষ টাকা? আমার বড় মোড়াতে জায়গা আছে কতখানি? 26 খানি। আমার এগ্রিমেন্ট হয়েছে, কার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে? ইজিকেল বিল্ডার্স প্রাইভেট লিমিটেড, ডাইরেক্টর শর্মিষ্ঠা দেববর্মা, ইজিকেল প্রাইভেট লিমিটেড। ওর কাছে আমি 25 লক্ষ টাকা নিয়েছি। কেন নিয়েছি? ওর সঙ্গে আমার বিজনেস হবে। বড়মোড়াতে ফ্ল্যাট করেছে, বলেছে না বড়মোড়াতে ফ্ল্যাট হচ্ছে, আপনারা সব মিডিয়া দেখছেন বড়মোড়াতে ফ্ল্যাট হচ্ছে, বিজনেস হবে এখানে। শেয়ারিং 40% এবং 60% হবে, তার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে। ওই টাকা নিয়ে আমি 25 লক্ষ টাকা নিয়েছি। এই টাকা নিয়ে 20 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি, দিল্লির বাড়িটা। তো ওই নির্বাচনের সময় এফিডেভিটে তো আপনার মূল অর্থরাশিটা আপনার দিতে হয়, তখন তো আপনি 3.5 লাখ টাকা দিয়েছেন। তো এক্ষণে আপনি মন্ত্রী হবার পরে আপনার বাড়ি গাড়ি দিল্লিতে, এই বিষয়টা একটু জানতে আর কি। এই দিল্লিতে যে ফ্ল্যাট কিনেছি এটা তো আমি দেখাচ্ছি লোন দেখাচ্ছি, এটা তো লোন দেখাচ্ছি। 25 লক্ষ টাকা লোন নিয়েছি, 20 লাখ টাকা দিয়ে বাড়ি করেছি, বাড়ি কিনেছি। দিল্লির ফ্ল্যাট কত দিয়ে কিনেছি? 20 লক্ষ টাকা। যে 25 লাখ টাকা আমি লোন দেখাইছি, 5 লক্ষ টাকা আছে না, আরো 5 লক্ষ টাকা ছিল তো ফ্ল্যাট। হ্যাঁ দিল্লি ফ্ল্যাট কিনেছি, দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে। কত টাকা? ওরা তো বলছে কোটি কোটি টাকা। আচ্ছা বলুন তো, মানে দিল্লিতে পাওয়া যায় 20 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট? মানে আপনার মনে হচ্ছে না যে আপনি কালকে গিয়ে, আমরা প্রত্যেকে যারা অন্তত একটা স্বপ্ন দেখি দিল্লিতে বাড়ি করার, যে আমরা প্রত্যেকে দিল্লিতে গিয়ে একটা ফ্ল্যাট কিনে নিই? আর তাও আমার সন্দেহ আছে দিল্লিতে 1 BHK ফ্ল্যাট 20 লক্ষ টাকা দিয়ে পাওয়া যায় কিনা। মানে আমি এই তথ্যটা অবশ্যই আপনাদের জানাবো যে দিল্লিতে আদতে এখন
ফ্ল্যাটের দাম কত চলছে, দর কত চলছে। উনি বলছেন উনার, এবার আমার মূল প্রশ্ন, উনি বলছেন উনার নাকি হাতায় কতরে বড়মুড়ায় 26 কানি জায়গা ছিল। মন্ত্রী মহোদয়, এই 26 কানি জায়গা আপনার আগে ছিল না পরে হয়েছে? মানে মন্ত্রী হওয়ার আগে 26 কানি জায়গা ছিল না মন্ত্রী হওয়ার পরে 26 কানি জায়গা? আর কোন বিকাশ দেববর্মা ঠিক? মানে মন্ত্রী বিকাশ দেববর্মা যেটা আগে বললেন সেটা ঠিক, না মন্ত্রী বিকাশ দেববর্মা পরে বললেন সেটা ঠিক? কারণ উনি তো নিজের বক্তব্যে নিজে দ্বিমত তৈরি করলেন, আমরা কিচ্ছু বলিনি। উনি নিজের বক্তব্য নিজে দ্বিমত করলেন। উনি প্রথম বললেন যে উনার যে দিল্লির ফ্ল্যাট, সে ফ্ল্যাট কিনেছেন হাতায় কতরে একটি বিজনেস শুরু করে, তার থেকে প্রাথমিক অবস্থায় 25 লক্ষ টাকা পেয়েছিলেন, 20 লক্ষ টাকা দিয়ে কিনলেন। তারপরে যখন উনাকে আবার প্রশ্নটা করা হলো, উনি বললেন যে উনি ব্যাংক থেকে লোন নিয়েছেন 25 লক্ষ টাকা, তার মধ্যে 20 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন, 5 লক্ষ টাকা হাতে আছে না, উনি এভাবেই বলেছেন। তাহলে আরে কোন বিকাশ দেববর্মা ঠিক? আমি কনফিউজ হয়ে গেছি যে মন্ত্রী বিকাশ দেববর্মা যে তথ্যগুলো আজকে নিজেকে বাঁচানোর জন্য দিয়েছেন, স্বপক্ষে 100 বার প্রত্যেকে বক্তব্য রাখতে পারেন, কিন্তু স্বপক্ষে যে ব্যক্তি বক্তব্য রাখলেন সেই বিকাশ দেববর্মা ঠিক না এই বিকাশ দেববর্মা ঠিক? 2023-এর জানুয়ারি মাসে যে বিকাশ দেববর্মা এই ইনফরমেশনগুলো নির্বাচন কমিশনকে দিয়েছেন, এই বিকাশ দেববর্মা ঠিক না আজকের বিকাশ দেববর্মা ঠিক? এই বিকাশ দেববর্মার হাতে তো 10,000 টাকাও ছিল না, আর আজকের বিকাশ দেববর্মার কোটি কোটি টাকার বিজনেসম্যান। মানে উনি বিজনেসম্যান নাকি মন্ত্রী? প্রশ্ন এটাও থাকে, উনি বিজনেসম্যান নাকি মন্ত্রী? উনি ব্যবসায়ী নাকি জনগণের প্রতিনিধি? উনি আদতে কি? এই প্রশ্নটা থাকবে। যে মন্ত্রী বিকাশ দেববর্মা বলছেন উনি কোটি 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 টাকার ব্যবসা অনেক আগে থেকে করতেন, কত আগে থেকে করতেন সেটাও বলেননি। সেটা কি 2018-এর পরে, 2023-এর পরে, না উনার জন্মের পরে? সনগুলো বলে দিলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হতো। উনি বলছেন উনি অনেক আগে থেকে বিত্তশালী ব্যবসায়ী, আমরা ধরে নিচ্ছি উনি ব্যবসায়ী থাকতেই পারেন, কিন্তু এত গোলমেল কেন? এখন তো মনে হচ্ছে উনার বিরুদ্ধে সিবিআই তদন্ত কি হবে? রাজ্য সরকার কি বিকাশ দেববর্মার বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে? কারণ আজকে যে মন্ত্রী বিকাশ দেববর্মা তথ্য দিলেন চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতো। উনি নিজেই বলছেন সুদীপ বর্মন বা বিরোধীরা যে কথাগুলো বলছেন তার থেকে অনেক বেশি বিত্তশালী উনি, ওনার কাছে অনেক বেশি পয়সা রয়েছে। আমরা বলছি না, উনি বলছেন, বারবার উনিই বললেন যে সুদীপ রায় বর্মন বিরোধীরা ভুল তথ্য দিচ্ছে, ওনারা কম করে বলছেন। উনি তো ইগল লড়াই নিয়েছেন যে উনি কতটা ধনী সেটা প্রমাণ করার জন্য উনি এখন ইগল লড়াইয়ে আছেন। উনি ইগল লড়াইয়ে পড়ে গেছেন। উনি বলছেন যে বিরোধীরা ভুল বলছে, ওনার কাছে আরো অনেক বেশি পয়সা রয়েছে। সত্যি তো যে ব্যক্তি ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকায় নিজের বাড়ির বাউন্ডারি ওয়াল দেয়, সে ব্যক্তি কতটা বড় লোক, কতটা ধনী, সেই প্রশ্নটা তো হবে। কারণ আপনি যদি এত ধনী হয়ে থাকেন, এত কোটি 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 টাকার মালিক হয়ে থাকেন, তাহলে কেন ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকায়, জনজাতি কল্যাণের টাকায় নিজের ব্যক্তিগত বাড়ির বাউন্ডারি ওয়াল দিলেন? এই প্রশ্নটা কি করবো না আমরা? এই প্রশ্নটা তো করা খুব স্বাভাবিক প্রশ্ন, আর যার উত্তর বিকাশ দেববর্মার কাছে আজকে ছিল না। উনি বলতে পারেননি যে উনার এই বাড়ির ওয়াল কেন জনজাতি কল্যাণের টাকায় দেওয়া হলো। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, আপনি যেহেতু এত কোটি কোটি টাকার মালিক, তাহলে কেন নিজের বাড়ির দেওয়ালটা নিজে করতে পারলেন না? আপনার কাছে কি 10 লক্ষ টাকা নেই? আপনি তো বলছেন আপনি কোটি কোটি টাকার মালিক, তাহলে আপনি এত কোটি টাকার মালিক হয়ে 10 লক্ষ টাকা নিজের বাড়ির ওয়াল তৈরি করতে লাগাতে পারছেন না? তার জন্য জনজাতি কল্যাণের টাকা, মানুষের টাকা ব্যবহার করছেন কেন? উত্তর নেই। উনি বললেন দপ্তর থেকে জেনে নিন। দপ্তরকে প্রশ্ন করলাম গতকালকে, দপ্তর বলল উনার কাছ থেকে জেনে নিতে। মন্ত্রী বলছে দপ্তর বলবে, দপ্তর বলছে মন্ত্রী বলবে। আরে ভাই, চলছেটা কি রাজ্যে? হচ্ছেটা কি এগুলো? মানে কেন জনগণের পয়সাগুলো এভাবে অবাধে লুট করছে এই মন্ত্রী বিকাশ দেববর্মার মতো লোকেরা? উনার তথ্য সমৃদ্ধ আজকে যে প্রেসমিট উনি করার চেষ্টা করেছিলেন, সে প্রেসমিট
আর উনার দেওয়া তথ্যের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। উনি বলছেন উনার কাছে 100 কানি জায়গা, 200 কানি জায়গা উনার দাদুর ছিল, উনার ব্যক্তিগত 26 কানি। আর উনি 2023 পর্যন্ত উনার কাছে বড় জোর 10 কানি জায়গা ছিল, বড় জোর 2 একর উনার, 0.50 একর উনার, 1.60 একর উনার ছিল, আর উনার স্ত্রীর কাছে ছিল 2 একর। সব মিলিয়ে আমি 10 কানি ধরতে পারি। আর সেই ব্যক্তিটা আজকে বলছে উনার কাছে 200 কানি জায়গা আগে থেকেই ছিল, উনার দাদু উনাকে গিফট করে গেছে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কেন নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিলেন? উনাকে তো সব দিক থেকে তদন্ত করানো উচিত যে উনি নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিলেন। এই তথ্যগুলো নির্বাচন কমিশনকে দেওয়া বিকাশ বাবুর, আপনারা পাশে দেখতে পাচ্ছেন, এটাও তথ্য ভুল। দ্বিতীয় তথ্য ভুল দিলেন যে উনার কাছে 200 কানি জায়গা। তৃতীয়ত হচ্ছে উনার বিরুদ্ধে সিবিআই তদন্ত করানো অতি সত্বর প্রয়োজন। কারণ যেভাবে উনার দুর্নীতিগুলো প্রকাশ্যে আসছে, মন্ত্রী বিকাশ দেববর্মা যেভাবে মানুষের টাকায় ফুলে ফেপে উঠেছেন, যেভাবে মন্ত্রী বিকাশ দেববর্মার নিজের বিকাশ হচ্ছে, তারপর তো রাজ্যের জনগণ চাইছে সিবিআই তদন্ত হোক মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে। আমার মনে হয় সেটাকে হ্যাশট্যাগ করে দেওয়া উচিত, হ্যাশট্যাগ করে দিয়ে সেটা বলা উচিত সিবিআই তদন্ত করানো হোক মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে। প্রত্যেকে মিলে সেটা বলা উচিত। এবং এটা আমাদের এখন মূল প্রশ্ন হওয়া উচিত, প্রত্যেকটা আমলাকে সেই দপ্তরের জিজ্ঞাসা করা উচিত যে আপনারা কি জানেন আদৌ আপনার মন্ত্রী কি করছে? কারণ আপনাদের কালকে আমরা প্রশ্ন করেছিলাম, আপনারা বললেন মন্ত্রীকে জিজ্ঞাসা করতে। দেখুন দেখুন আমলারা কি বলছেন, সেই দপ্তরের যারা কর্মচারী, যারা সেক্রেটারি, যারা ডিরেক্টর, তারা কি বলছেন। তাদেরকে যখন আমি সরাসরি প্রশ্ন করলাম যে আপনারা কি জানেন যে আপনার দপ্তরের মন্ত্রী দপ্তরের জনজাতি কল্যাণের টাকা ব্যবহার করে নিজের বাড়ির বাউন্ডারি ওয়াল দিচ্ছে, আপনারা কি জানেন সেই তথ্য? তখন তারা বললেন যে তারা কম্পিটেন্ট না এই তথ্যের উত্তর দিতে, এই প্রশ্নের উত্তর দিতে তারা কম্পিটেন্ট নয়, মন্ত্রীকে প্রশ্ন করতে বললেন। আর গতকালের রাতের প্রেস মিটের পর আজকে সকালে যখন আমরা মন্ত্রীর প্রেস মিটে মন্ত্রীকে প্রশ্ন করলাম, তখন মন্ত্রী বললেন তিনি জানেন না, দপ্তর জানে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই আপাদমস্তক বিষয়টা জানে কে? দপ্তর জানে না, মন্ত্রী জানে না, তাহলে জানে কে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে এখানে। দপ্তর আর মন্ত্রীর মধ্যে এত তফাৎ কেন, এত ফারাক কেন, এত ডিস্টেন্স কেন? দপ্তরের কথা মন্ত্রী জানে না, মন্ত্রীর কথা দপ্তর জানে না, তা তো হতে পারে না। কি বলেছেন দপ্তরের আধিকারিকরা গতকালকে আমার প্রশ্নের উত্তরে শুনুন। মানে দপ্তরের মন্ত্রী কেন হয়েছে প্রশ্নটা? কারণ দেখা গেছে মন্ত্রীর বাড়ির একটি ওয়াল, যে ওয়ালটা তৈরি হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকা, যাতে প্রায় 10 লক্ষ। আজকে আমরা কথা বলি, স্ট্রেস ব্যাপারে সেটা নেই। এটা আপনি মন্ত্রী বাড়ির বাদ বলছেন, এটা আপনার মন্ত্রী সাথে করতে হবে, এটাতে আমরা কম্পিটেন্ট নেই। মানে দপ্তর কি জানে যে 10 লক্ষ টাকা বলবো আমরা কম্পিটেন্ট নেই। আপনি ভালো হবে कि कंसर्न जो कॉम्पिटेंट पर्सन उनसे प्रश्न पूछिए। टेस्ट में कोई भी क्वेश्चन हो तो आप মন্ত্রীর কল্যাণ বলছি, মানে দপ্তরের মন্ত্রী কেন হয়েছে প্রশ্নটা? কারণ দেখা গেছে মন্ত্রীর বাড়ির একটি ওয়াল, যে ওয়ালটা তৈরি হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকা, যাতে প্রায় 10 লক্ষ। আজকে আমরা স্ট্রেস কথা বলি, স্ট্রেস ব্যাপারে সেটা নেই। এটা আপনি মন্ত্রী বাড়ির বাদ বলছেন, এটা আপনার মন্ত্রী সাথে করতে হবে, এটাতে আমরা কম্পিটেন্ট নেই। মানে দপ্তর কি জানে যে 10 লক্ষ টাকা বলবো আমরা কম্পিটেন্ট নেই। আপনি ভালো হবে कि कंसर्न जो कॉम्पिटेंट पर्सन उनसे प्रश्न पूछिए। टेस्ट में कोई भी क्वेश्चन हो तो आप মন্ত্রীর কল্যাণ বলছি, মানে দপ্তরের মন্ত্রী কেন হয়েছে প্রশ্নটা? কারণ দেখা গেছে মন্ত্রীর বাড়ির একটি ওয়াল, যে ওয়ালটা তৈরি হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকা, যাতে প্রায় 10 লক্ষ। আজকে আমরা স্ট্রেস কথা বলি, স্ট্রেস ব্যাপারে সেটা নেই। এটা আপনি মন্ত্রী বাড়ির বাদ বলছেন, এটা শুনলেন? দপ্তরের কথা মন্ত্রী জানে না, মন্ত্রীর কথা দপ্তর জানে না। ভাই জানেটা কে তাহলে? এই মন্ত্রী বিকাশ বাবুর যে দুর্নীতিগুলো এখন ধীরে ধীরে জট খুলছে, আর বিশেষ করে আমরা পাবলিক নাও যখন প্রথম প্রশ্ন করেছিলাম
ইলেকট্রনিক মিডিয়াতে প্রথম প্রশ্ন হয়েছিল, আর প্রথম প্রশ্নটা হয়েছিল পাবলিক নাও থেকে। এই প্রশ্নের উত্তর এখনো সমাধান হয়নি। মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম আজকেও, মন্ত্রী কি গোজামিল দিয়ে কথাগুলো বললেন, নিজের কি কথা বললেন। উনি বলছেন দিল্লিতে 20 লক্ষ টাকার ফ্ল্যাট, মানে হাউ ইট ইজ পসিবল, মানে কোন দিল্লিতে পাওয়া যায়? এটা কি ভারতবর্ষের দিল্লি না চাঁদের দিল্লি? মানে কোন দিল্লিতে পাওয়া যায় 20 লক্ষ টাকার ফ্ল্যাট? আমার জানতে ইচ্ছে করছে না, আমার না, রাজ্যবাসী জানতে চাইছে। এখন রাজ্যবাসী এখন এই প্রশ্নটা করছে, দিল্লির কোন জায়গায় পাওয়া যায় 20 লক্ষ টাকার ফ্ল্যাট? আর কোন মন্ত্রী ঠিক? 10 মিনিট আগের মন্ত্রী না 10 মিনিট পরের মন্ত্রী? 10 মিনিট আগের মন্ত্রী বলছেন এই ফ্ল্যাট কিনেছেন অন্য টাকায়, 10 মিনিট পরে এই মন্ত্রী বলছেন এই ফ্ল্যাট কিনেছেন উনি 20 লক্ষ টাকার লোন নিয়ে। তাহলে কোন মন্ত্রী ঠিক? আগের মন্ত্রী না এখনের মন্ত্রী? 10 মিনিট আগের না 10 মিনিট পরের? কোন বিকাশ দেববর্মা ঠিক? 2023-এর বিকাশ দেববর্মা ঠিক না 2024-এর বিকাশ দেববর্মা ঠিক? 2023-এর আগে যে বিকাশ দেববর্মার কাছে ধন সম্পদ ছিল না বললেই চলে, 2024-এ দাঁড়িয়ে বিকাশ দেববর্মার কাছে অর্থরাশি ফুলে ফেপে উঠেছে। 2024-এ বিকাশ দেববর্মার দাদুর সম্পত্তি 200 কানি হয়ে গেছে। 2023-এর আগে বিকাশ দেববর্মার কিচ্ছু ছিল না। তাহলে আমরা রাজ্যবাসী সাধারণ মানুষ কোন বিকাশ দেববর্মাকে বিশ্বাস করব? 2023-এর মন্ত্রী হওয়ার আগের বিকাশ দেববর্মাকে, না 2024-এ বিকাশ দেববর্মার বিকাশ হওয়ার পরের বিকাশ দেববর্মাকে? কারণ মন্ত্রী বিকাশ দেববর্মার এত বিকাশ হয়েছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। জনজাতি কল্যাণ করতে এসেছিলেন এই দপ্তরে, নিজের কল্যাণ করে চলে গেল। জনজাতি কল্যাণ না করে নিজের কল্যাণ করছেন। রাজ্যের মানুষ বলছে, রাজ্যের মানুষ প্রশ্ন করছে, কেন করছেন? দুর্নীতি কেন হচ্ছে? প্রশ্ন হবে, হ্যাশট্যাগ হোক আজকে থেকেই, সিবিআই তদন্ত হোক বিকাশ দেববর্মার বিরুদ্ধে। প্রত্যেকে হ্যাশট্যাগ করুন, হ্যাশট্যাগ করে এটাকে একেবারে রাজ্য সরকারের প্রত্যেকের কাছে পৌঁছে দিন। যেভাবে এই মন্ত্রীর বিরুদ্ধে আঙুল উঠছে, এই মন্ত্রী যেভাবে আজকে সাংবাদিক সম্মেলন করে নিজের সাফাই দেওয়ার চেষ্টা করছেন, একজন মন্ত্রী প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে বলছেন যে ওনার কাছে কোটি কোটি টাকার সম্পত্তি, এবং বিরোধীরা যা বলছেন তা কম বলছেন, বরং তার চাইতে বেশি রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত হওয়া খুব বেশি প্রয়োজন বলে আমরা মনে করি। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে মন্ত্রীর আজকের সাংবাদিক সম্মেলন এবং বিকাশ দেববর্মার কিছু দুর্নীতির একটা অংশ দেখিয়েছি। আরও হয়তো ধারাবাহিক সিরিজ আমরা দেখাবো, চলবে, অনেক কিছু বেরিয়ে আসবে, এখন অনেক তথ্য বেরিয়ে আসবে। মন্ত্রী বিকাশ দেববর্মা যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলোর ভিত্তিতে এই কথাগুলো বলা, এবং তার পরের যে বিষয় তা নিঃসন্দেহে আমাদের বলতে হবে, রাজ্যের জনজাতিরা কেন এখনো ঘুমে রয়েছে, কেন রাজ্যের জনজাতিরা, কেন কৃষ্ণপুরের ভোটাররা, যারা জনগণ রয়েছেন, যারা ভোটাররা রয়েছেন, তারা এখন প্রশ্ন করবেন না মন্ত্রী বিকাশ দেববর্মাকে যে আপনার এত পয়সা কোথা থেকে এলো। কেন রাজ্যের মানুষ বলবে না সিবিআই তদন্ত হোক মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।